তাইলে সাক্ষ্য আইনে আমরা কি দেখলাম? ১৮০০ কত সালের সাক্ষ্য আইন? বলতো ১৮৭২ সালের কত নম্বর ৭২ আইন? সালের সাক্ষ্য আইন। ১ নং আইন। ১ নম্বর। এটাতে একটি প্রস্তাবনা, ৩টি খণ্ড, ১১টি অধ্যায়, ১৬৭টি ধারা রয়েছে নাকি? হ্যাঁ স্যার। আমরা ১ থেকে ১৭ পর্যন্ত পড়েছি, না ১১ পর্যন্ত পড়িয়েছিলাম গত ক্লাসে। আজকে আমরা পড়বো আমাদের সাক্ষ্য আইনে স্বীকৃতি কি, স্টেটমেন্ট কি, অ্যাডমিশন কি, কনফেশন কি, এরপরে জুডিশিয়াল কনফেশন কি, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন কি, এগুলো ধারণা খুব ক্লিয়ার থাকতে হবে। আজকে আমরা ১৭ ধারা, ১৭ ধারা হচ্ছে স্বীকৃতির সংজ্ঞা। ১৭ ধারাটা কি? স্বীকৃতির সংজ্ঞা। স্বীকৃতি, হ্যাঁ। তো স্বীকৃতি বললে আমাদের বিবৃতি, বিবৃতি থেকে আসে স্বীকৃতি, স্বীকৃতি থেকে আসে স্বীকারোক্তি, এই কথাটা বুঝতে হবে। বিবৃতি ইংরেজি হচ্ছে স্টেটমেন্ট, ইংরেজিতে লিখতে পারো। বিবৃতি ইংরেজিটা কি? স্টেটমেন্ট। আর স্টেটমেন্ট কাকে বলে? সাক্ষ্য আইনে বিবৃতির কি কোনো সংজ্ঞা আছে? নাই। সাক্ষ্য আইনে বিবৃতির কোনো সংজ্ঞা নাই। তবে এখন আমরা বিবৃতি বলতে কি বুঝো? এটা বললে আমরা কি বলবো? যে কোনো বিষয়ে এক বা একাধিক ব্যক্তির অভিমতকে বলা হয় বিবৃতি। কোনো বিষয়ে এক বা একাধিক ব্যক্তির অপিনিয়ন, মতামত, অভিমতকে বলে বিবৃতি বা স্টেটমেন্ট। এই বিবৃতি সংক্রান্ত বিধান সাক্ষ্য আইনের কত ধারায় রয়েছে? ১৭ ধারায় রয়েছে। এটা এইভাবে বুঝতে হবে যে বিবৃতি ইংরেজি হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্টের কোনো সংজ্ঞা সাক্ষ্য আইনে নাই। তবে কোনো বিষয়ে এক বা একাধিক ব্যক্তির অভিমত বা অপিনিয়নকে বলে স্টেটমেন্ট বা বিবৃতি। এরপরে এই স্টেটমেন্ট থেকে চলে আসে অ্যাডমিশন। অ্যাডমিশনের বাংলা হচ্ছে স্বীকৃতি। অ্যাডমিশনের বাংলাটা কি? বলো। স্বীকৃতি। স্বীকৃতির ইংরেজিটা কি তাহলে? বলো। অ্যাডমিশন। অ্যাডমিশন। স্বীকৃতির ইংরেজি হচ্ছে অ্যাডমিশন, অ্যাডমিশনের বাংলা হচ্ছে স্বীকৃতি। সাক্ষ্য আইনের কত ধারায় স্বীকৃতি সম্পর্কিত বিধান বলা হয়েছে? ১৭ ধারায়। এখন আমরা শিখবো অ্যাডমিশন কাকে বলে। ওই যে আমরা বলছিলাম আগে, কোনো বিষয়ে এক বা একাধিক ব্যক্তির অভিমতকে কি বলে? বিবৃতি বলে। আর এই বিবৃতি যদি কোনো মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে ইঙ্গিত বহন করে তখন তাকে বলে স্বীকৃতি বা অ্যাডমিশন। ওই যে আমরা বললাম কোনো এক বিষয়ে এক বা একাধিক ব্যক্তি যদি কোনো অপিনিয়ন, মতামত প্রকাশ করে এটাকে বলে বিবৃতি। আর এই বিবৃতির মধ্যে যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে ইঙ্গিত বহন করে, ইঙ্গিত বহন করে তখন তাকে বলে স্বীকৃতি। তাহলে স্টেটমেন্ট, অ্যাডমিশন আমরা বুঝলাম। অভিমতকে বলে স্টেটমেন্ট। অভিমতের মধ্যে যদি কোনো ইঙ্গিত থাকে, কিসের ইঙ্গিত? বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়ে, তবে তাকে বলে অ্যাডমিশন বা স্বীকৃতি। এখন আমরা শিখবো স্বীকারোক্তি। স্বীকারোক্তি ইংরেজি হচ্ছে কনফেশন। স্বীকারোক্তি ইংরেজি কি বলো? কনফেশন। কনফেশন মানে স্বীকার করা। পুলিশ যখন আসামি ধরে তারপর যখন ঘটনা সম্পর্কে বক্তব্য নেয় তখন তাকে যদি সে স্বীকার করে তাকে বলে স্বীকারোক্তি। সাক্ষ্য আইনের স্বীকারোক্তির কোনো সংজ্ঞা নাই। স্বীকৃতির মধ্যে দুঃস্বীকার থাকে তাকে বলে স্বীকারোক্তি। স্বীকৃতির মধ্যে যদি কি থাকে? দুঃস্বীকার থাকে তাকে বলে স্বীকারোক্তি। অন্যভাবে বলে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সে স্বীকার করে তখন তাকে বলে স্বীকারোক্তি। কোনো ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ যদি সে স্বীকার করে তবে তাকে বলে স্বীকারোক্তি। পুলিশ আসামিকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো, বললো যে হ্যাঁ আমি চুরি করেছি, আমি মারামারি করেছি, আমি ডাকাতি করেছি, তাহলে এটাকে কি বলে? দুঃস্বীকার, কনফেশন।
স্বীকারোক্তি। তাহলে আমরা আবার একটু দেখি, স্টেটমেন্ট কি? অভিমতকে স্টেটমেন্ট বলে। স্বীকৃতি কি? অভিমতের মধ্যে যদি ইঙ্গিতবাহী কোনো কথা থাকে, ইঙ্গিত থাকে, বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে ইঙ্গিত থাকে, তখন তাকে কি বলে? অ্যাডমিশন। আর কনফেশনটা কি? Admission. কনফেশনটা কি? স্বীকৃতির মধ্যে যদি দুঃস্বীকার থাকে। তাহলে তিনটার মধ্যে তফাৎ কি? স্টেটমেন্ট মানে অভিমত, অ্যাডমিশন মানে ইঙ্গিত বহন করে, আর স্বীকারোক্তিতে কি থাকবে? দুঃস্বীকার থাকবে। এই তিনটা কথা এভাবে বুঝতে হবে। স্টেটমেন্ট মানে কি? অভিমত। অ্যাডমিশন মানে কি? ইঙ্গিতবাহী, ইঙ্গিত থাকবে। দোষ অপরাধ ইঙ্গিত অপরাধ বহন করা। সম্পর্কে ইঙ্গিত থাকবে। আর স্বীকারোক্তি কি? সরাসরি দোষ স্বীকার। এই তিনটা কথা মনে দোষ থাকবে। স্বীকার থাকতে হ্যাঁ, হবে। এই যে ইংরেজিতে লিখবা স্টেটমেন্ট, অ্যাডমিশন, কনফেশন। হ্যাঁ স্টেটমেন্টটা স্যার। কি? অভিমত। অ্যাডমিশনটা কি? ইঙ্গিত বহনকারী। আর কনফেশনটা কি? দুঃস্বীকার। এই তিনটা কথা ছোটভাবে মনে রাখতে দোষ হবে। স্বীকার। এটা সাক্ষ্য আইনের কত ধারায়? 17 ধারায় রয়েছে। রহিমা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি স্যার। ওই তাহলে সাউন্ডে ডিস্টার্ব হবে যে জন্য মিউট করে রাখছি। স্টেটমেন্ট কি? অভিমত। আর অ্যাডমিশনটা কি? বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে ইঙ্গিত বহন করে এইরকম বিবৃতিকে স্বীকৃতি বলে। আর স্বীকারোক্তি কি? স্বীকৃতির মধ্যে যদি দুঃস্বীকার থাকে তাকে বলে স্বীকারোক্তি। একটু বড়ভাবে যদি বলি অন্যভাবে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ যদি সে স্বীকার করে, তখন তাকে বলে স্বীকারোক্তি। এখন আসতে পারে যে স্বীকারোক্তি কয় প্রকার, কনফেশন কয় প্রকার? কনফেশন দুই প্রকার। জুডিশিয়াল কনফেশন মানে হচ্ছে বিচারিক স্বীকারোক্তি। এক্সট্রা জুডিশিয়াল কনফেশন মানে কি? বিচার বহির্ভূত স্বীকারোক্তি। এখন এই দুইটার ব্যাখ্যা আমরা করব। বিচারিক স্বীকারোক্তি মানে কি? জজ, ম্যাজিস্ট্রেটের নিকট বা উপস্থিতিতে দোষ স্বীকার করলে তাকে বলে জুডিশিয়াল কনফেশন, বিচারিক স্বীকারোক্তি। জজ বা ম্যাজিস্ট্রেটের সামনে যে স্বীকৃতি দেওয়া হয় তাকে কি বলে? বিচারিক স্বীকারোক্তি। আচ্ছা, জজ, ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট দোষ স্বীকার করে, তখন তাকে বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এইটা সহজভাবে এইভাবে বুঝতে হবে যে ম্যাজিস্ট্রেট বা জজের সম্মুখে দোষ স্বীকার করা, এটাকে কি বলে? বলো, এখন বলো। বিচারিক স্বীকারোক্তি। বিচারিক স্বীকারোক্তি ইংরেজিতে কি বলে? জুডিশিয়াল কনফেশন। হ্যাঁ, আর এক্সট্রা জুডিশিয়াল কনফেশন কাকে বলে বলো? যেটা বিচার না, বহির বিচার বহির্ভূত না, ওই যে আদালতের সহজ করে দিলাম না আমি। জজ বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট দোষ স্বীকার করাকে বলে বিচার বহির্ভূত স্বীকারোক্তি। এবং এই বিচার বহির্ভূত স্বীকারোক্তির একটি উদাহরণ দাও তো। যেমন পুলিশের নিকট দোষ স্বীকার করা। আসামি থানায় গেল, পুলিশের সামনে পুলিশের আর্গুমেন্টে মারামারিতে দোষ স্বীকার করে ফেললো। এটা কোন ধরনের স্বীকারোক্তি? জুডিশিয়াল স্বীকারোক্তি না এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি? বলো। এক্সট্রা জুডিশিয়াল স্বীকার হ্যাঁ, আমরা কনফেশন। বলেছি ম্যাজিস্ট্রেট বা জজের উপস্থিতিতে দোষ স্বীকার করলে তাকে বলে জুডিশিয়াল স্বীকারোক্তি, কনফেশন। ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট দোষ স্বীকার করাকে বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। তাহলে পুলিশের নিকট দোষ স্বীকার করা এটা কি ধরনের? এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। কনফেশন। তাহলে আমাদের বিচার কার্যে কোন ধরনের স্বীকারোক্তি গ্রহণযোগ্য, এটা যদি আসে এমসিকিউ, তাহলে কি হবে উত্তর? বিচারিক স্বীকারোক্তি, বিচার বহির্ভূত স্বীকারোক্তি, কোন জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, কোন ধরনের স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য? উত্তর কি হবে বলো? বিচারিক স্বীকারোক্তি। হ্যাঁ, জুডিশিয়াল কনফেশন। বিচারিক চুক্তি মানে জজ বা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোষ স্বীকার করা, নাকি? হ্যাঁ স্যার। তাহলে এটা আমরা 17 দ্বারা এটা পাইলাম, কি পাইলাম? স্টেটমেন্ট, অ্যাডমিশন, কনফেশন।
এবং কোন ধরনের কনফেশন আদালতের নিকট গ্রহণযোগ্য সেটাও পাইলাম। আর কোন ধরনের স্বীকারোক্তি আদালতের নিকট অগ্রহণযোগ্য সেটাও পাইলাম। নাকি? হ্যাঁ স্যার। এই সেকশন 17 বুঝতে ক্লিয়ার হইছো? হ্যাঁ স্যার। রহিমা কি ক্লিয়ার হইছো? জি স্যার স্যার তাহলে সংজ্ঞা এবং তার ইরিলিভেন্ট রিলিভেন্ট এই বিষয়টা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বলছি ধারা 21 সেকশন 21 বলছে যেই ব্যক্তি স্বীকার করে তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। যে ব্যক্তি স্বীকার করে, এটার মোটা দাঁড়িয়ে লাইনটা হবে যে ব্যক্তি স্বীকার করে তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। এটা দ্বারা আমরা কি বুঝলাম বলো তো দেখি রহিমা, কিছু বুঝছো? Proof of admission against যে person ব্যক্তি making them and by or on their behalf। যেই ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হতে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। একটুখানি পরে নিয়ে আমরা বলি। যে ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি সেই ব্যক্তির বিপক্ষে যাবে। এটা মোটা দাগে লিখতে হবে। যেই ব্যক্তি দুঃস্বীকার করে সেই স্বীকৃতি তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে, কথাটা পক্ষে বুঝতে যাবে। হবে। ধরো একজন পুলিশ একটা চোরকে নিয়ে গেল ধরে। তো যখন চোরকে জিজ্ঞাসা করলো যে তুমি চুরি করেছো, সে বলল হ্যাঁ আমি করেছি। তাহলে এই যে স্বীকার চোরের পক্ষে গেল না বিপক্ষে গেল? পক্ষে বলো। গেল। হ্যাঁ বলো। এর পক্ষে গেল স্যার। বিপক্ষে গেল। এই কথাটাই সে জজের সামনে বলল। জজ সাহেব জিজ্ঞেস করলো তুমি চুরি করেছো, সে বলল হ্যাঁ আমি চুরি করেছি। এই যে স্বীকার করলো, স্বীকারটা তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে বিচারের সময়? বিপক্ষে যাবে স্যার। এই কথাটাই 21 নম্বরে বলছে, যেই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি সেই ব্যক্তির বিপক্ষে যাবে। ধারা 21 সেকশন 21 বলছে যেই ব্যক্তি দুঃস্বীকার করে স্বীকৃতি সেই ব্যক্তির কি হবে বিপক্ষে যাবে। এই কথাটা ঢুকেছে এখন এই পয়েন্টটা। বিপক্ষে যাবে। অর্থাৎ যেই ব্যক্তি দুঃস্বীকার করে স্বীকৃতি তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাবে স্যার। কোনো বিপক্ষে অবস্থায় যাবে। স্বীকৃতি পক্ষে যাবে না। যে যেটা বলবে সেটা তার বিপক্ষে যাবে। যে যেটা বলবে সেটা তার বিপক্ষে যাবে, কখনো পক্ষে আসবে না। সাক্ষ্য আইনের বিধান মতে কেবলমাত্র স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দেওয়া যাবে না। এই যে আরেকটা প্রশ্ন রাইজ করছে এখানে, তাহলে স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে দণ্ড দেওয়া যায় কি? উত্তর কি হবে? শুধুমাত্র উম, স্বীকারোক্তির ভিত্তিতে সাক্ষ্য আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে দণ্ড দেওয়া যাবে না। কেবলমাত্র স্বীকারোক্তির ভিত্তিতে কোনো ব্যক্তিকে দণ্ড দেওয়া যাবে না সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? এটাও একটা এমসিকিউ। বলো এখন, বলো। জানি না স্যার। এই উত্তর দিতে পারো না কেন? স্যার স্বীকার সরি কি বলছেন বলুন, আরেকবার বলবেন? কেবলমাত্র স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দেওয়া যাবে জি না। স্যার। দণ্ড দেওয়া যাবে না সাক্ষ্য আইনের কত ধারায় এই সম্পর্কিত বিধান বর্ণিত হইয়াছে? বলো। দাঁড়াও না বাবু, আমি স্যারের প্রশ্নের জবাব দেই না। এটা স্যার 33 ধারায়। ও আল্লাহ, আমরা কি 33 দ্বারা পড়াইছি? আমরা তো 21 দ্বারায় পড়াইতেছি। হুম। ধারা না 21 শুধুমাত্র সাক্ষী কেবল স্বীকারোক্তির ভিত্তিতে সমর্থনমূলক সাক্ষী লাগবে, যে ওটা 14 বি আমি মনে হয় তোমার নাকি এত একটা পেসের দিকে 14 যাব না তো। আমরা এর জন্যই তো সেকশন বুঝতে বসছি। খালি এমসিকিউ দাও জি এমসিকিউ জি। দাও না দিয়ে আমরা সেকশন বুঝতে বসেছি কেন? বলছে যে এই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি সেই ব্যক্তির বিপক্ষে যাবে, কোন অবস্থায় স্বীকৃতি পক্ষে যাবে না। যে যেটা বলবে সেটা হুম। তার ও বিপক্ষে 21 যাবে, ধারা। কখনো পক্ষে আসবে না। আদালতে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে 21 যে ধারা। যা বলবে তার পক্ষে যাবে 21 ধারা। বিপক্ষে যাবে। সাক্ষীর জন্য জি দাঁড়ালো, স্যার।
কোনো ব্যক্তি অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে আদালতে দাঁড়িয়ে যে যা বলবে তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বিপক্ষে বিপক্ষে যায়। যাবে। দোষ স্বীকার করলে সর্বদাই বিপক্ষে যাবে। দুঃস্বীকারমূলক স্বীকারোক্তি সর্বদাই বিপক্ষে যাবে। সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? ২১ ধারায়। 21 ধারা দুঃস্বীকারমূলক স্বীকারোক্তি সর্বদাই কি যাবে? বিপক্ষে যাবে। সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? ২১ ধারায়। 21 সুতরাং ধারা একটা সিদ্ধান্ত নেওয়া যায়, কি নেওয়া যায়? স্বীকারোক্তির ভিত্তিতে কোনো ব্যক্তিকে দণ্ড দেওয়া যাবে না। কেবলমাত্র স্বীকারোক্তির বিরুদ্ধে ভিত্তিতে একজন স্বীকার করলো আদালতে যে আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি মারামারি করেছি, এই কথার উপরে ভিত্তি করে কেবলমাত্র এই কথার উপর কেবলমাত্র বলা হয়েছে, কেবলমাত্র এই কথার উপর ভিত্তি করে দণ্ড দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? উত্তর দেও রহিমা। পারবা উত্তর দিতে রহিমা? পারলে পারলে বলো, পারলে বলো। কেন কেবলমাত্র জি স্যার স্বীকারোক্তির কেন কেবলমাত্র স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দেওয়া যাবে না? কেন কেন কেবলমাত্র স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দেওয়া যাবে না? কেন? কারণ কি বলতে পারো? আপনি বলে দেন স্যার। না, আমি তো বলেই দিব, কিন্তু তোমরা যখন পড়তে বসবা মনে করবা কোর্টের মধ্যে বসতেছো এবং জজের সঙ্গে আইন নিয়ে কথা বলতেছো, যুক্তিতর্ক করতেছো। এই অমনোযোগী এবং গভীর মনোযোগ না হইলে এটার ভিতরে প্রবেশ করতে পারবে না। বলছে যেই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি তার বিপক্ষে যাবে। এখন বলছে এরপরের লাইনেই বলছে কেবলমাত্র স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দেওয়া যাবে না। কারণটা হইল যেই ব্যক্তি আদালতে দাঁড়িয়ে স্বীকার করতেছে তাকে ভয়, ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমেও তো স্বীকারোক্তি আদায় করতে পারে। এর জন্য হ্যাঁ স্যার শুধুমাত্র শুধুমাত্র এই জন্যই স্বীকারোক্তির ভিত্তিতে কেবলমাত্র স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দেওয়া যাবে না। আনুষঙ্গিক কিন্তু প্রমাণ স্যার প্রয়োজন, আনুষঙ্গিক প্রমাণ দাখিল করতে হবে। এই কারণেই বলছে যেই ব্যক্তি স্বীকার করে তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। তাহলে আমরা প্রথমে জেনারেল একটা তত্ত্ব বুঝলাম, যেই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বিপক্ষে বিপক্ষে যাবে। এখন এইটা কোথায় বলছে? ২১ ধারায় বলেছে। এখন আমাদের প্রশ্ন হইল, এই যে বলছে যেই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি তার বিপক্ষে যাবে, এর ব্যতিক্রম আছে কি? উত্তর দাও। যেই ব্যক্তি, আমরা এটা প্রথমে শিখলাম, আদালতে দাঁড়িয়ে যে ব্যক্তি দোষ স্বীকার করে তার এই স্বীকারোক্তি তার বিপক্ষে যাবে, এটা আমরা ২১ ধারায় শিখলাম। এখন পরের প্রশ্ন হইল, এই কথার ব্যতিক্রম আছে কি? থাকলে বলো, না থাকলে নাই। বলো, আছে কি? কোন কথার ব্যতিক্রম? যে দুঃস্বীকার করলে স্বীকৃতি বিপক্ষে যাবে, এই কথার বিপক্ষে ব্যতিক্রম কিছু আছে কিনা? রহিমা বলো না কেন? তুমি না পড়া শেষ, পরীক্ষা টরীক্ষা দিয়ে সারছো? বলো। না স্যার ব্যতিক্রম মনে হয় নাই স্যার না, রহিমা কি বলে বলো। রহিমা, তুমি পরীক্ষা দিছো না? এই রিটেনও পরীক্ষা দিতেছো, এমসিকিউ ও পরীক্ষা দিতেছো, তো প্রশ্ন না বুঝলে উত্তর কি দিবা? এই ব্রিটিশ এখনো শেষ হচ্ছে নাকি? দেওয়ানি তামাদিয়া স্যার একটু গুলো না, না। শেষ না হোক, তুমি তো কোর্টে একজন লয়ার হিসেবে ফাইট করবা, তুমি কোর্টের পরিবেশে, তোমার সব পড়াইতে হইব নাকি? হুম, যে বলছে যে ব্যক্তি হ্যাঁ স্বীকৃতি দেয় আমি স্বীকৃতি কোর্টে তার বিপক্ষে যাচ্ছি। যাবে, এই কথার ব্যতিক্রম আছে কি? হ্যাঁ ব্যতিক্রম আছে, লেখো। তবে আছে। 3টি ব্যতিক্রম রয়েছে। কয়টা কয়টা ব্যতিক্রম আছে? হুম, রয়েছে। এই যে যেই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি সেই ব্যক্তির বিপক্ষে যাবে, এটা জেনারেলাইজ কথা। এর ব্যতিক্রম কয়টি? 3টি। Okay. এই 3টি ব্যতিক্রম কি? মৃত্যুকালীন ঘোষণা, ডাইং ডিক্লারেশন, অপ্রকৃত পাগল, গ অন্যভাবে প্রাসঙ্গিক, অন্যভাবে প্রাসঙ্গিক। স্যার মৃত্যুকালীন ঘোষণা তারপরে অপ্রকৃতস্থ বা পাগল,
অপ্রকৃতস্থ বা পাগল। তারপরে স্যার পরেরটা স্যার এরপরে এই অন্যভাবে প্রাসঙ্গিক, অন্যভাবে প্রাসঙ্গিক। আমাদের অন্যভাবে প্রাসঙ্গিক বলতে কি স্যার? প্রাসঙ্গিক, হ্যাঁ, অন্যভাবে প্রাসঙ্গিক হইলে সেটা গ্রহণযোগ্য হয়, অন্যভাবে প্রাসঙ্গিক হইলে তার বিপক্ষে যাবে না। অর্থাৎ আমাদের এই প্রশ্নটা ছিল, যে ব্যক্তি দুঃস্বীকার করে এই স্বীকারোক্তিতে তার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? উত্তর কি পেয়েছি আমরা, বলো তো? বিপক্ষে যাবে। বিপক্ষে যাবে, এটা হলো জেনারেল পারসেপশন। এখন বলছে এই কথাটার ব্যতিক্রম আছে কি? আমরা বলছি তিনটি ব্যতিক্রম রয়েছে। কয়টি ব্যতিক্রম? তিনটি। যেমন ডাইং ডিক্লারেশন। ডাইং মৃত্যুকালীন ডিক্লারেশনের বাংলা ঘোষণা। কি? মৃত্যুকালীন, মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণা। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে যে ঘোষণা, লিখিত, অলিখিত, চেনা জানা, আকার, ইঙ্গিত, যেভাবেই সে দিয়ে যাবে, আদালতে সেটা কি হবে? গ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য। অর্থাৎ সে যা বলবে তাই। এটা হইলো ব্যতিক্রম। আরেকটা হইলো পাগল। পাগল ব্যক্তি যা বলে এটা তার পক্ষেও যাবে না বিপক্ষেও যাবে না, পাগলের কথা আদালত অগ্রহণযোগ্য। আচ্ছা, অন্য কোনোভাবে যদি প্রাসঙ্গিক হয়, অর্থাৎ যে সে কাউকে গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, বা মাতাল অবস্থায় কথা বলেছিলাম, বা প্রশ্ন না বুঝে উত্তর দিয়েছিলাম, তখন তার কথা কি হবে? তার বিরুদ্ধে যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমরা শিখতেছি যেই ব্যক্তি দুঃস্বীকার করে এই স্বীকারোক্তি তার বিপক্ষে যাবে, এটা এটার ব্যতিক্রম হচ্ছে তিনটা। যে ডাইং ডিক্লারেশনে যে ব্যক্তি যা বলে তা কি হবে? তার পক্ষে যাবে। ডাইং ডিক্লারেশনে যে ব্যক্তি যা বলে যাবে, কার পক্ষে যাবে? মৃত ব্যক্তির পক্ষে যাবে। বুঝছো? হ্যাঁ স্যার। পাগল ও প্রকৃষ্ট লোক এই 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 ধারার মধ্যে পড়বে না। আর অন্যভাবে প্রাসঙ্গিক হইলে স্বীকার করলেও তার বিপক্ষে যাবে না। কেমন? বুঝছি স্যার। এই ২১ ধারা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেই ব্যক্তি স্বীকার করে তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। আমরা বললাম যে স্বীকার করে তার বিপক্ষে যাবে, তবে ব্যতিক্রম ৩টি, এটা বলে দিলাম। এরপরের প্রশ্ন ২২ ধারা, দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য, মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? উত্তর হবে প্রাসঙ্গিক। এক কথায় উত্তর, এটার উপরে আর বেশি কিছু নাই। কি স্যার এখন আবার বলেন স্যার দলিলের। দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক, রিলিভেন্ট। রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক, ইরিলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক। তাহলে কোনো দলিল, দলিলের বিষয়ে, যেমন মনে করো তোমার ৩ পুরুষ আগের একটা দলিল ছিল, এটা খুঁজে পাচ্ছ না, একজন জায়গা বললো যে না ওনার একটা দলিল ছিল, এটা আদালত গ্রহণ করবে। বলছে দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। প্রশ্ন আসতে পারে, প্রাসঙ্গিক। দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? উত্তর কি হবে? প্রাসঙ্গিক। 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 প্রাসঙ্গিক ইংরেজি কি? রিলিভেন্ট। রিলিভেন্ট। এখন এখন আমরা পড়ব দেওয়ানি মামলায় স্বীকৃতি কি ধরনের প্রাসঙ্গিক। ধারা ২৩। দেওয়ানি মামলায়, ধারা ২৩ লেখো, ধারা ২৩, দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় স্বীকৃতি কি? প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মামলার স্বীকৃতি প্রাসঙ্গিক। মানে কি? এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? যে মামলা ২ ধরনের, একটা হচ্ছে ক্রিমিনাল ফৌজদারি মামলা, আর একটা হচ্ছে দেওয়ানি মামলা। তো দেওয়ানি মামলায় কি, ফৌজদারি মামলায় কি হয়? দুঃস্বীকার করলেই তাকে দণ্ড দেওয়া যাবে না, আনুষঙ্গিক প্রমাণ দিতে হবে। আচ্ছা, আর দেওয়ানি মামলায় বলছে যদি দুঃস্বীকার করে সেটা কি হয়ে যাবে? প্রাসঙ্গিক, রিলিভেন্ট। প্রাসঙ্গিক। তাহলে দেওয়ানি মামলায় কোন কোন ধারা অপ্রাসঙ্গিক, এই সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কত থেকে কত? এটা লেখো, অপ্রাসঙ্গিক ধারা। দেওয়ানি মামলায় অপ্রাসঙ্গিক ধারা বা দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রেই, যেটা ইরিলেভেন্ট, যেটা যেটা আদালত গ্রহণ করে না,
যে সাক্ষ্য স্বীকৃতি আদালত গ্রহণ করে না, এই সম্পর্কিত ধারা হচ্ছে 24, 25, 26, 52, 54। তাহলে 24, 24, 25, 25, 26, 26, 52, 54। 54 লাগছে স্যার। এটা কি হচ্ছে? এটা আমরা কি শিখলাম এখন? অপ্রাসঙ্গিক ধারা। অপ্রাসঙ্গিক মানে কি? এই এই ধারাগুলো আদালত কি করবে না, গ্রহণ করবে না। এই ধারাগুলোতে যে স্বীকারোক্তি সেটা আদালতের কাছে অগ্রহণযোগ্য। তাহলে প্রাসঙ্গিক ধারা কত? লেখো প্রাসঙ্গিক ধারা সমূহ। 26, 27। প্রাসঙ্গিক ধারা হচ্ছে 27, 28, 29, 32, 33। লিখতেছো? হ্যাঁ স্যার, 32, 33 পরে স্যার 45, 46, 47, 43, 46, 47, 53, 55। 53, 55 হ্যাঁ, লাগছে স্যার। তাহলে আমরা একটা গাইডলাইন নিলাম আমার রিলেভেন্ট সেকশন গুলা কি, অর্থাৎ আদালত কোন কোন স্বীকারোক্তি গ্রহণ করেন না এই সম্পর্কিত ধারা পাইলাম কয়টা? 5টা। কয়টি ধারা পাইলাম? 5টি। আচ্ছা, আর প্রাসঙ্গিক আদালত সেটা গ্রহণ করেন রিলেভেন্ট কয়টি ধারা পাইলাম? 10টি। 10টি। আমাদের এই পড়ার বিষয়টা কালকে হবে এই 5টি আর এই 10টির উপরে। আজকে আমি এই বিষয়ে বেশি পড়াতে চাচ্ছি না, কারণ সময়টা আগেই নষ্ট হয়ে গিয়েছে। কালকে কি সকালে পড়ানো যাবে 12টার দিকে? 11টা 12টায়? যাবে স্যার। স্যার তাহলে আমি 12টায় না, তাহলে 12টায় হইলে পারবো, কারণ ওই সকালে পরশুরাম যেতে হবে শ্বশুরবাড়িতে, আর কালকে আবার ওই আমাদের তো সবে পড়া, ওইদিকে একটু বিকাল থেকে ধরেন